আসসালামু আলাইকুম। ডক্টর খলিলুর রহমান যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলো, অর্থাৎ তারেক রহমানের মন্ত্রিসভা যখন গঠন করা হলো এবং প্রকাশ করা হলো, সেখানে টেকনোক্রেট প্রথায় ডক্টর খলিলুর রহমান অর্থাৎ ইউনূস সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে যখন পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা হলো, শুধু সাধারণ জনগণ নয়, বিএনপির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলো এবং এই বিষয়ে সারা দেশের মতো বিএনপির নেতাকর্মীরাও কিন্তু অবাক হয়েছে, অর্থাৎ একাংশ যারা বিষয়টা আন্দাজ করতে পারেনি। কারণ বিএনপির জাতীয় পর্যায়ের নেতা অর্থাৎ কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের প্রচুর নেতাকর্মী তারা কিন্তু এই ডক্টর খলিলুর রহমানকে মেনে নিতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবেও। সেখানে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, জয়নুল আবেদিন ফারুকের মতো কেন্দ্রীয় নেতাগুলো। তো এই যে কেন্দ্রীয় নেতাগুলো যখন এটা মানতে পারেনি ডক্টর খলিলুর রহমানকে, তারা বিভিন্ন ধরনের এলিগেশন তার বিরুদ্ধে এনেছে। তার মধ্যে রয়েছে ডক্টর খলিলুর রহমান বিদেশি একজন নাগরিক, সে তার কাছে যদি বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রিপোর্ট করে, সেখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই সকল বিভিন্ন এলিগেশন তার বিরুদ্ধে বিএনপি এনেছিল এবং বিএনপির সবচেয়ে বেশি সোচ্চার ছিল ইউনূস সরকারের এই প্রভাবশালী উপদেষ্টার বিরুদ্ধে। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা গেল যে বিএনপি সরকারের ঘোষিত মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে, মন্ত্রণালয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই ডক্টর খলিলুর রহমানকে দিয়েছেন জনাব তারেক রহমান। তাহলে এই ডক্টর খলিলুর রহমান কিভাবে এই পদটি গ্রহণ করলো এবং এই খলিলুর রহমানের প্রভাব বাংলাদেশের উপর কতটুকু বিস্তার করবে এবং তার প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিসগুলো এবং তার সাথে বৈশ্বিক সম্পর্ক এবং বাংলাদেশের স্বার্থ নিয়ে সে বহির্বিশ্বের সাথে কতটুকু দর কষাকষি সফল হবে বলে চিন্তা করা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করব ভালো লাগবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন শুরু করি। চারিদিকে ব্যাপক আলোচনা হতে থাকলো খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখা গেল যেখানে তারেক রহমান তার মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচিত এই উপদেষ্টাকে দিয়ে দিলেন। যাই হোক, খলিলুর রহমানকে যে দেশ নিয়ে পেঁচানো হয়েছে প্রিভিয়াসলি 1.5 বছর বারংবার, সেই দেশটি যখন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করলো এবং তারেক রহমান ক্ষমতা গ্রহণ করলো অর্থাৎ শপথ গ্রহণ করলেন, তার পরের দিনই সেই দেশের প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। ক্ষমতার চেয়ারে বসার পরপরই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রেসিডেন্টের নিজের হাতে স্বাক্ষর করা শুভেচ্ছা বার্তা পাওয়া, এটা আসলে চারটেখানি কথা না। পৃথিবীর যে কোনো ক্ষমতাশালী দেশও এই শুভেচ্ছা বার্তা পেলে একেবারে ভড়কে যেতে। কিন্তু বিএনপি মনে হয় এই ঘটনায় খুব একটা খুশি হতে পারে নাই। কারণ এই কয়েকদিনে প্রশ্ন উঠে গেছে, নতুন সরকারের এত প্রভাবশালী একটা পদ অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় পদ কিভাবে পেল এই ডক্টর খলিলুর রহমান। প্রশ্ন উঠেছে খলিলুর রহমানকে কেন লাগলো বিএনপির, কেন বিএনপির মধ্যে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্য আর কোনো লোক নেই এবং খুঁজে পেলেন না জনাব তারেক রহমান। কেন বিএনপির এত গুরুত্বপূর্ণ এই খলিলুর রহমান? নেত্র নিউজের নির্বাহী পরিচালক, যার নাম হচ্ছে নাজমুল হাসান, খলিলুর রহমান সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন এবং তার লাইফ হিস্ট্রি অ্যানালাইসিস করেছেন। চল জেনে নিই এই নাজমুল হাসান অর্থাৎ নেত্র নিউজ কি কি দিয়েছে। কারণ আমরা জানি নেত্র নিউজ কিন্তু আমাদের থলের বিড়াল বের করে নিয়ে আসে কন্টিনিউয়াসলি। খলিলুর রহমান জীবনে 2বার বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাবশালী ভূমিকা পালন করে এবং রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে চলে এসেছিলেন। তার মধ্যে এই 2026 সালের নির্বাচনের একটা বিষয় আছে। তার আগে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের ব্যক্তিগত সচিব ছিলেন এই ডক্টর খলিলুর রহমান, যে নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে। ওই সময় থেকে এই বিএনপির শীর্ষ নেতৃত্বে ডক্টর খলিলুর রহমানকে অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত মনে করে। এই ডক্টর খলিলুর রহমান বছরের পর বছর এই সম্পর্ক এবং আস্থা ধরে রেখেছেন বিএনপির, যেটা আসলে অনেকটা গোপনে হয়েছে। 2 দশক পরও আবারও এই সংকটময় মুহূর্তে ইউনূস সরকারের হাত ধরে তার আবির্ভাব ঘটে। গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের সরকার এবং বিএনপির মধ্যে সম্পর্ক অত্যন্ত তলানিতে চলে যায়, তখন এই খলিলুর রহমানই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সাথে একটা বৈঠকের মধ্যস্থতা করে। এই বৈঠকে যাতে তাদের মধ্যে মতবিরোধ সর্বোচ্চ পর্যায়ে না যায়,
সেই জন্য ডক্টর খলিলুর রহমান ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের সাথে আলাদা আলাদা করে ব্যক্তিগত বৈঠক করে নেন, যাতে করে এই মত পার্থক্যটা অনেক বেশি না হয়ে ওঠে। ইউনুস সরকার অত্যন্ত প্রভাবশালী হওয়ার ফলে এবং বিভিন্নভাবে ইউনুস সরকারকে সহযোগিতা করার জন্য ইউনুস সরকার স্বপ্রণোদিত হয়ে এই খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করে এবং এই নিরাপত্তা উপদেষ্টাকে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে এই ইউনুস সরকারের মধ্যে। ইউনুস সরকারের ভিতর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মোদ্যমী হিসেবে পরিচিতি পায় এই খলিলুর রহমান। রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশেষ প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেও তিনি কেবল মানবিক বিষয়গুলোর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি। ভারত থেকে আসা কথিত অপপ্রচার যে ঢেউ এসেছিল, সেই ঢেউ মোকাবেলায় তিনি এক কূটনীতিককে দিয়ে এক কৌশলগত প্রস্তাবনা তৈরি করান। তার কর্মতৎপরতা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যে ছায়া, সেই ছায়াকেও ম্লান করে দেয়। অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হলেও এত বেশি প্রভাব বিস্তার করেছিল ডক্টর খলিলুর রহমান যে ওই মানে পররাষ্ট্র উপদেষ্টা যে আরেকজন আছে তৌহিদ হোসেন, সেটা কেউ মনেই করতো না। সমস্ত কাজ একাই এই ডক্টর খলিলুর রহমান নিজের হাতে করতেন, কারণ বৈশ্বিকভাবে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল তৌহিদ হোসেনের তুলনায়। তৌহিদ হোসেন যখন উচ্চ পর্যায়ের বিভিন্ন ধরনের বৈঠক আয়োজনে হিমশিম খাচ্ছিলেন, তখন খলিলুর রহমান বার্মিজ আরাকান আর্মির শীর্ষ কমান্ডার থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নিজের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ওয়াশিংটন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এক সফরে তিনি হোয়াইট হাউসে ইলন মাস্কের সাথে দেখা করেন এবং ইলন মাস্কের স্টারলিংকের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনুসকে রাজি করেন এবং ইতিবাচক সাড়া দেন। ধারণা করা হচ্ছে ট্রাম্প বলের ইতিবাচক ধারণা তৈরি করাই ছিল এই মানে প্রস্তাবনার মূল লক্ষ্য। শেষ সময়ে আমেরিকার সরকারের সময় তিনি বাণিজ্য সংক্রান্ত একটা সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দিয়েছিলেন। উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠাতে ইতিবাচক ভূমিকা পালন করতে চায়। এছাড়া মার্কিন তুলা আমদানি বিপরীতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার যে একটা চিন্তাভাবনা, এই ধারাটা যুক্ত করেন এবং সেই ধারা যুক্ত করতেই এই খলিলুর রহমান ব্যাপক ভূমিকা পালন করে। জাতিসংঘের সাবেক এই কর্মকর্তা গত বছরে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেসকে ঢাকায় আনতে ব্যাপক ভূমিকা পালন করে এবং তাকেই মূল কারিগর ধরা হয়ে থাকে। তিনি রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে কথা বলার মতো অ্যারেঞ্জমেন্টও তিনি করেছিলেন। এছাড়া তার এক মাস পরই ব্যাংককে তার কৌশল বদল করে আরাকানের যে পররাষ্ট্রমন্ত্রী যারা হচ্ছে তানসু, এর সাথে দেখা করেন এবং খলিলুর রহমান সেখানে দর কষাকষির বিষয়টা বুঝতে পেরে বাংলাদেশের স্বার্থ নিয়ে দর কষাকষি করেন এবং অনেক লোক জনসম্মুখে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে তানসু অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীকে বাধ্য করেন। একই অনুষ্ঠানে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগের করতে কিন্তু সমর্থ হয় এবং তার সাথে একটা বৈঠকেরও আয়োজন করতে সমর্থ হয়। কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করাটা আসলে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রের জন্য অনেক ডিফিকাল্ট হলেও এটা খলিলুর রহমানের জন্য খুব বেশি কঠিন ছিল না, কারণ তার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। এর ফলে ইউনুস সরকার খলিলুর রহমানের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। একসময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের গুঞ্জন পদত্যাগের যে গুঞ্জন উঠেছিল, সেই গুঞ্জনের মধ্যে ইউনুস সরকার ডক্টর খলিলুর রহমানকে এই মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু পরবর্তীতে জামায়াতের আপত্তির মুখে সেটা আসল শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এই অবস্থায় বিএনপির মধ্যে ডক্টর খলিলুর রহমানের গ্রহণযোগ্যতা দিনকে দিন বাড়তেই থাকে এবং তার আধিপত্য এবং তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে আস্তে আস্তে বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যেও সে মানে পরিচিত হয়ে ওঠে। যে দলটি একসময় বিদেশি নাগরিকত্ব এবং বাইরের শক্তির প্রতি আনুগত্যের দোহাই দিয়ে এই লোকটার পদত্যাগ দাবি করতেছিল, সেই লোকটাই শেষ পর্যন্ত বিএনপির সবচেয়ে প্রভাবশালী যে পদ অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে বসালো বিএনপি। তারেক রহমান এমন একজনকে নিজের পাশে রেখেছেন যিনি অস্থিতিশীল মার্কিন প্রশাসনের ভিতরের নিউজগুলোও জানে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আস্থা অর্জন করতে পারবে বিএনপি সরকার এবং আস্থা ধরে রাখতে পারবে এই ডক্টর খলিলুর রহমানের জন্যই। অর্থাৎ খলিলুর রহমান বিএনপির পুরনো বন্ধু এবং সবসময় বিএনপির বিপদে উপকারী বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে এই ডক্টর
খলিলুর রহমান। বিএনপির অনেক উচ্চ পর্যায়ের নেতা বলেছে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা তাদের জন্য বিব্রতকর হলেও বিএনপির সরকার টিকিয়ে রাখার জন্য এই খলিলুর রহমান বৈশ্বিক যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি করতে ভূমিকা রাখতে পারে। কিন্তু বিএনপির মূল কেন্দ্র যেটা বলছে সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বের জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি, আমেরিকা, চীন, পাকিস্তান এবং ভারতের সাথে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ডক্টর খলিলুর রহমান মতো একজন পেশাদার এবং অত্যন্ত দক্ষ কূটনীতিককে খুব বেশি প্রয়োজন বিএনপির। কিন্তু কিছু বিষয় আছে, যেমন 9ই ফেব্রুয়ারি অর্থাৎ 2026 সালের 9ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত যে একটা চুক্তি হয়, সেই চুক্তির মূল কারিগর বলা হয়ে থাকে এই ডক্টর খলিলুর রহমানকে, এবং এই চুক্তিকে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী হিসাবে বিরোধীরা কিন্তু উল্লেখ করছে এবং এইখানে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে। এই চুক্তিটা মূলত করা হয়েছে আমেরিকার স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং চীনকে টার্গেট করে চুক্তিটা করা হয়েছে, এবং যেটার মূল ভূমিকা পালন করে ডক্টর খলিলুর রহমান। এই চুক্তির ফলে এবং অন্য ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার ফলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সিস্টেম দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়ে যাবে, এবং এই বাংলাদেশি যারা বিশ্লেষক আছে, রাজনৈতিক বিশ্লেষক, তারা ভাবছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তারা ভাবছে যে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার ফলে আমরা ভারতের বলয় থেকে তো বেরিয়ে গেলাম, কিন্তু হয়তোবা আমেরিকার বলয়ের মধ্যে আমেরিকার দাসত্ব মেনে নিতে আমরা বাধ্য হচ্ছি। কিন্তু আমরা আশা করি ডক্টর খলিলুর রহমানের যে দক্ষতা, পেশাদার কূটনৈতিক যে বিষয়টা, সেই সব কিছু দিয়ে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের স্বার্থ নিয়ে আমেরিকা এবং সারা পৃথিবীর প্রভাবশালী দেশগুলোর সাথে দর কষাকষি করবে এবং বাংলাদেশের স্বার্থটাকে ছিনিয়ে নিয়ে আসবে। বাংলাদেশ এই একজন পেশাদার এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা এরকম একটা কূটনীতিককে দিয়ে মানুষ অনেক বেশি এগিয়ে যাবে, বাংলাদেশের স্বার্থ সারা বিশ্বে ছিনিয়ে আনবে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই ডক্টর খলিলুর রহমান। তো আমরা আশা করি যে ডক্টর তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরবর্তী ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা অত্যন্ত দূরদর্শী একটা সিদ্ধান্ত, এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকরী হবে। বাংলাদেশের স্বার্থ সারা পৃথিবীতে ভুলুন্ঠিত হবে এবং স্বার্থ অনেক বেশি কাজে আসবে, বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করবে সারা পৃথিবীতে। তো এই ছিল আজকের ভিডিও। যে ভিডিওর মূল বিষয়বস্তু ছিল ডক্টর খলিলুর রহমান কেন পররাষ্ট্রমন্ত্রী হলেন এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়া কতটুকু পজিটিভ বাংলাদেশের জন্য। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়াতে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে অনেক বেশি বেড়ে যাবে এবং বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এই মন্ত্রিসভার মাধ্যমে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। তো শুভকামনা ডক্টর খলিলুর রহমান, শুভকামনা তারেক রহমানের মন্ত্রিসভার জন্য। আশা করব বাংলাদেশ অনেক বেশি এগিয়ে যাবে, সবার আগে বাংলাদেশ।